এই শোন তোরা, আমি শুনেছি শান্তিনগরের পাশের খালটিতে নাকি আষাঢ় মাসে প্রচুর মাছ আসে। আরে, খালে আবার প্রচুর মাছ আসে কিভাবে? ওই খালটি তো পরিত্যক্ত, কেউ তো সেখানে মাছও চাষ করে না। তাছাড়া রাতের বেলা ওই খাল তো দূরের কথা, কেউ তার আশেপাশে যেতেও সাহস করে না। কেন? ভূত আছে নাকি? না, এদেরকে আসল ঘটনা বলা যাবে না। যদি আসল ঘটনাটা বলি তাহলে এই ভেতুর ডিমগুলো ওই খালটিতে যাওয়ার নামও নেবে না, আর এত বড় বড় মাছও আমি ধরতে পারবো না। আরে কিছু না, এগুলো সব লোক মুখে ছড়ানো ভুতুরে গুজব। বাদল, এগুলো তো সত্যিও হতে পারে। শোন মিন্টু, তুই কি কোনো ঘটনা জানিস এই খালটি নিয়ে? তাহলে শুধু শুধু কেন সবাইকে ভয় দেখাচ্ছিস? এখন আমার কথা শোন। আষাঢ়ের প্রচুর বৃষ্টিতে নদীর পানি বেড়ে গিয়ে ওই খালটার সাথে যুক্ত হয়, যার কারণে নদীর বিভিন্ন জাতের মাছ এখন ওই খালটাতেও পাওয়া যাবে। তাহলে তো মাছ ধরে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। দেখ, আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না। আচ্ছা, তোর যেতে হবে না। চিন্টু, তুই কাল যাবি আমার সাথে সন্ধ্যাবেলা ওই খালটিতে? হ্যাঁ, আমি যাবো তোর সাথে। আর আমরা দুজনে যতগুলো মাছ ধরবো তা বিক্রি করে যত টাকা হবে তার সমান ভাগে ভাগ করে নেব। রাজি আছিস? অবশ্যই। তোদের সঙ্গে আমিও যাব। এতক্ষণ এই সবগুলো কথা বাদলের ছোট ভাই অভি শুনছিল। বড়দের কথা শুনে তারও মাছ ধরতে যাওয়ার শখ হল, তাই সে তার ভাইকে গিয়ে বলল, ভাই, আমিও তোমাদের সাথে কাল মাছ ধরতে যেতে চাই। আরে, এই কথা ও জানলো কিভাবে? কে বলেছে তোকে এই কথা? আমরা কাল কেউই যাব না। এখন তুই যা, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়। তার ভাইয়ের কথাগুলো শুনে অভি বুঝতে পারলো তার ভাই মিথ্যা কথা বলছে, আর তাকে সে নিতে চায় না। আমি তো কাল যেভাবেই হোক তোমাদের সাথে যাবই। তারা তিন বন্ধু বাদল, মিন্টু আর চিন্টু রওনা দিল সেই ভুতুরে বিলটির দিকে। আর তাদের পেছনে পেছনে অভি একটা বড়শি হাতে আসতে লাগলো। তারা তাদের নৌকা পানিতে নামিয়ে যখন তারা তাদের জিনিসপত্র আনতে গেল, ঠিক ওই সময়ে সবার চোখ ফাঁকি দিয়ে অভি নৌকার একটা সুড়ঙ্গে প্রবেশ করল। তারপর তারা খালটিতে নৌকা চালানো শুরু করল। একটু দূরে যেতেই তারা দেখতে পেল, দেখ, এখানে কতগুলো মাছ দেখা যাচ্ছে। চল, এই পারে নেমে টোপ ফেলি। হ্যাঁ চল। তারপর তারা সবাই নৌকা থেকে নামল। তার সাথে সাথে সবার চোখ ফাঁকি দিয়ে অভিও সেখানে নামল এবং পাশের এক ঝোপে লুকিয়ে পড়ল। তারা সবাই বড়শি পেতে নদীর পাড়ে বসে আছে। ঠিক এমন সময় হঠাৎ একটা শিশুর কান্নার আওয়াজ কানে ভেসে আসলো তাদের। মা, বাবা, বাঁচাও, বাঁচাও আমাকে। আওয়াজ শুনে তারা সবাই শিশুটাকে খুঁজতে লাগলো। মিন্টু হঠাৎ দেখতে পেল অভি, তুই এখানে কি করছিস? হারামজাদা, তুই এখানে কিভাবে এলি? বাড়িতে তো মনে হয় সবাই তোকে খুঁজে কান্নাকাটি করছে। তোকে আজ আমি মেরেই ফেলবো। চল, আজ আমাদের আর মাছ ধরতে হবে না, জলদি বাসায় যেতে হবে। আমি আসার সময় রুনাকে সব বলে এসেছিলাম, সে নিশ্চয়ই মা বাবাকে বলে দিয়েছে। ভাইয়া, তুমি এখন দয়া করে বাসায় যাওয়ার কথা বলো না। অনেক দিনের শখ আমার, তোমাদের সাথে মাছ ধরবো আমি। তোর কোনো মাছ ধরতে হবে না, তুই চল আমার সাথে। বাদল, বাড়িতে তো সবাই জেনে গেছে যে আমরা এই পরিত্যক্ত বিলে এসেছি, আবার অভিও আমাদের সাথে এসেছে। আজ বাসায় গেলে আমরা সবাই পিটুনি খাবো। চল, আজ না হয় বড় বড় মাছ ধরেই বাসায় গিয়ে পিটুনি খাই। চিন্টুর কথাগুলো শুনে বাদল হ্যাঁ সূচক মাথা নাড়ল। এতে করে অভি ভীষণ খুশি হলো। তুই কি দিয়ে মাছ ধরবি? তোর মাথা দিয়ে? আমি তো আমার সাথে একটা বড়শি এনেছি। তার বড়শিটা দেখে সবাই হা হা করে হাসতে লাগলো। তারপর বাদল আর চিন্টু বিলের অন্যদিকে মাছ ধরতে গেল।
তারা মিন্টু আর অভিকে রেখে গেল সেখানে। অভি খুব খুশি মনে নদীতে টোপ ফেলল। টোপ ফেলে অভি তো মহা খুশি, তার এতদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। একটু পরে হঠাৎ তার টোপটা নড়ে উঠল। অভি তখন বড়শিটা ধরে টানতে লাগলো, কিন্তু সে কিছুতেই বড়শিটাকে টেনে পাড়ে তুলতে পারছিল না। মিন্টু ভাই, মনে হচ্ছে বড় একটা বোয়াল মাছ ফেসেছে, তুমি একটু সাহায্য করো আমাকে। তারপর মিন্টু বড়শিটাকে ধরে অনেক কষ্ট করে টানতে টানতে পাড়ে নিয়ে আসলো। তখন তারা দেখতে পেল এক বিশাল বড় বোয়াল মাছ। ইয়ে ইয়ে, আমি একটা বড় বোয়াল মাছ ধরেছি, মাছ ধরেছি, মাছ ধরেছি, বোয়াল মাছ, বোয়াল মাছ। মিন্টু তো এত বড় বোয়াল মাছ দেখে একদম ভ্যাবাচ্যাকা হয়ে গেল। একটু পরে বাদল আর মিন্টু ফিরে আসলো। তারা এসে এত বড় মাছ দেখে হতভম্ব হয়ে গেল। কিরে মিন্টু, তুই এত বড় বোয়াল মাছ ধরলি কিভাবে? আমি না, তোর ছোট ভাই ধরেছে। দেখেছো ভাইয়া, আমি তোমার থেকেও বড় মাছ ধরেছি। ইয়ে ইয়ে, আমি বোয়াল মাছ ধরেছি, অনেক বড়, অনেক বড়। এই নিয়ে যান, নিয়ে যান, তাজা তাজা মাংস নিয়ে যান। কম দামে ভালো মাংস, দেরি করলে আর পাবেন না। কম দামে ভালো জিনিস চাইলে তাড়াতাড়ি নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। তাজা তাজা মাংস নিয়ে যান, তাজা তাজা মাংস নিয়ে যান। এখন না এলে আর পাবেন না, দেরি করলে আপনাদেরই ক্ষতি। নিয়ে যান, নিয়ে যান। ভাই, মাংসের কেজি কত? প্রতি কেজি 100 টাকা। বলো কি গো, তোমার কাছে মাংসের এত কম দাম? হ্যাঁ ভাই, আমি কম দামেই মানুষকে মাংস দিতে ভালোবাসি, যাতে খেয়ে পরে তারা বাঁচতে পারে। আচ্ছা, তাহলে আমাকে 1 কেজি মাংস প্যাকেট করে দাও। হ্যাঁ ভাই, দিচ্ছি, একটু দাঁড়াও। এই তো, এভাবেই মানুষকে ফুসলিয়ে ফাসলিয়ে মাংসগুলোকে বিক্রি করতে পারলেই আমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। প্রচুর টাকা লাভ করব আমি। তো বাবা, মাংস কত করে দিচ্ছ? তাজা মাংস 180 টাকা প্রতি কেজি। তো কতটুকু দেব আপনাকে? বলো কি গো ভাই, ওইদিকে নাজিম তো 100 টাকা করে প্রতি কেজি মাংস দিচ্ছে, আর তুমি দিচ্ছ 180 টাকা। এ তো রীতিমতো দিনে দুপুরে ডাকাতি। না কাকা, ওই নাজিম বাসি পচা মাংস বিক্রি করে, তার জন্যই ও এত কম দাম রাখে। আরে রাখো তোমার তাজা মাংস, সকাল সকাল মিথ্যে কথা বলার জায়গা পাও না। ও যদি পচা মাংসই বিক্রি করে, তাহলে ওর দোকানে এত ভিড় কেন? আসলে মানুষ তো বুঝতে পারে না, তাই ওর দোকানে ভিড় জমিয়ে বসে আছে। আর তুমি বুঝি সব বুঝে বসে আছো? অদ্ভুত লোক। তুমি তোমার মাংস নিয়ে এইখানেই বসে থাকো, আমি নাজিমের দোকানে চললাম। আজকেও আমার মাংস বিক্রি হলো না, বেশিরভাগটাই এখনো পড়ে আছে। বউ, ও বউ, কোথায় গেলে? আমি বাজার থেকে চলে এসেছি। কি হয়েছে তোমার? এই দুপুরবেলা চিৎকার করে মাথা খাচ্ছ কেন? না মানে, বলছিলাম বলছিলাম যে আমি বাজার থেকে এসেছি। তো আমাকে কি উদ্ধার করে দিয়েছো নাকি? হাত পা ধো, আমি গিলার ব্যবস্থা করছি। কই গো বউ, আর কতক্ষণ বসে থাকবো? এইবার তো খাবারটা নিয়ে আসো। নাও গিলো, গিলে আমাকে উদ্ধার করো। এরকম করে বলছো কেন বউ? এরকম করে বলবো না তো কি রকম করে বলবো? তুমি কি কোনো রাজার বংশধর নাকি যে তোমাকে আমি আপনি আপনি করে কথা বলবো? রাজার বংশধর না হলেও তোমার অভাব তো কিছু রাখিনি। উহ, নাটক দেখলে আর বাঁচা যায় না।
আমার কোন অভাবটা পূরণ করেছো শুনি? বাজার থেকে মাংস বিক্রি করে যা টাকা রোজগার করে আনো তাতে কোনো রকম টেনে টুনে সংসারটা চলে যায়। বেশিরভাগ মাংসই তো তোমাকে ফেলে দিতে হয়। তো কি করব বউ? বেঁচে যাওয়া মাংস রেখে দিলে তো এমনিতেই পচে যাবে, তখন তো সেই পচা মাংস এমনিতেই ফেলে দিতে হবে। কেন, নাজিম ভাই কি মাংসগুলোকে ফেলে দেয়? ও বেঁচে যাওয়া মাংস পরের দিন আবার বিক্রি করে, আর কত লাভ করে তুমি কি তা জানো? কিন্তু এটা করা কি ঠিক? তুমি বলো না, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলে একদিন না একদিন বিশ্বাসঘাতকতার ফল ঠিকই পাওয়া যায়। তোমার জ্ঞান শুনতে আমি এখানে আসিনি। তোমার জ্ঞান শুনে শুনে এত বছর কাটিয়ে দিলাম। এবার একটু বেশি ইনকামের ধান্দা করো তো দেখি, না হলে এই বউকে হারাবে বলে দিলাম। ঠিক আছে, পথে বেশি টাকা উপার্জন করছি ততক্ষণ আমি আর এই বাড়িতে ফিরবো না। এই আমি চললাম। আজ আমার স্ত্রী আমাকে এইভাবে অপমান করলো। আমি তো মানুষকে ভালো মাংসই বিক্রি করি। এই হাটে যদি সবাই পচা মাংস খেতে চায় তাহলে আমার ব্যবসা হবে কিভাবে? আরে হারুন ভাই, এই সময় এখানে বসে কি করছো? সন্ধ্যা হয়ে গেল তো। আর বলো না ভাই, ঘরে স্ত্রীর সাথে ঝগড়া করে আমি সেই বাড়ি ছেড়ে চলে এসেছি। বলো কি গো, এখন তুমি যাবে কোথায়? যাবার তো কোনো জায়গা নাই ভাই, দেখি রাতটা এই জঙ্গলেই কাটিয়ে দিতে পারি কিনা। না না, এটা কেমন কথা? আমার বাড়ি থাকতে তুমি জঙ্গলে রাত কাটাবে কেন? আসো, তুমি এসে গরুর গাড়িটিতে বসে পড়ো। মুখ দেখে তো মনে হচ্ছে সকাল থেকে নাওয়া খাওয়া হয়নি। চলো আমার সাথে চলো। হারুন ভাই, তুমি ঘরে গিয়ে বসো, আমি এই গরুগুলোকে আর গাড়িটাকে যথাস্থানে রেখে আসছি। হারুন ভাই, এখন বলো দেখি, তুমি হঠাৎ বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে আসলে কেন? কি আর বলবো ভাই, আমার রোজগার তেমন একটা হয় না। স্ত্রীর কোনো ইচ্ছেই আমি পূরণ করতে পারি না, তাই এই অশান্তি। কেন গো হারুন ভাই, তুমি তো অনেক সৎ ব্যবসায়ী, তোমার এরকম হাল হলো কিভাবে? আমি সৎ হলে কি হবে? ওই নাজিম আমাদের বাজারটাকে পচা মাংসের বাজার বানিয়ে দিয়েছে। মানুষকে কম দামে পচা মাংস খাইয়ে খাইয়ে অভ্যস্ত করে তুলেছে। আচ্ছা, বুঝতে পেরেছি, এর জন্যই গ্রামের মানুষেরা বেশি দাম দিয়ে ভালো জিনিস তোমার কাছ থেকে খেতে চায় না, এটাই তো? একদম ঠিক বলেছ। এখন কি করব আমি জানি না। তোমার কোনো চিন্তা করতে হবে না হারুন ভাই, কাল থেকে তুমি আমার সাথে রানীগঞ্জের বাজারে যাবে। রানীগঞ্জের বাজার? সেখানে কি আমি ব্যবসা করতে পারবো? আরে ভাই, আমার মতো একজন মানুষ যদি ওই বাজারে বইপত্র ওঠা নামানোর কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়, তাহলে তুমি ব্যবসা করতে পারবে না কেন? ওইখানকার মানুষ খাঁটি জিনিস খেতে খুব পছন্দ করে। ঠিক আছে, তাহলে আমি কাল থেকে তোমার সাথেই বাজারে যাব। আজ কেমন ব্যবসা হলো হারুন ভাই? দারুণ হয়েছে গো ভাই, তুমি যদি না থাকতে তাহলে আমি বাজারের সন্ধান কোনো দিনও পেতাম না। এখানকার মানুষ অনেক ভালো। হ্যাঁ, তোমাকে বললাম না, তুমি যদি তাদেরকে নির্ভেজাল জিনিস খাওয়াতে পারো তাহলেই ওরা তোমাকে মাথায় করে রাখবে। হ্যাঁ গো ভাই, এখানকার মানুষ ওইখানকার পচা মাংসের বাজারের মতো না। এরা ভালো জিনিস আর পচা জিনিসের পার্থক্য বোঝে। ঠিক আছে, এখন গরুর গাড়িতে উঠে বসো,
আমারও আজকের কাজ শেষ হয়ে গেছে, চলো এবার বাড়ি ফিরতে হবে। ওগো তুমি এসেছো? আমি চিন্তায় চিন্তায় কাল রাতে ঘুমাতে পারিনি। কালকে আমার তোমার সাথে ওরকম ব্যবহার করা উচিত হয়নি গো। আরে বউ, এতে তোমার কোনো দোষ নেই, সব দোষই আমার। এতদিন আমি পচা বাসি মাংসের বাজারে আমার খাঁটি মাংস বিক্রি করছিলাম, তাই রোজগার সেরকম হতো না। কিন্তু আজ থেকে আর সেরকম হবে না। এই দেখো বউ, আজকে কত টাকা ইনকাম করেছি। এ কি গো, এত টাকার ব্যবসা করেছো তুমি? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না করার কিছুই নাই বউ। এখন চলো, অনেক খিদে লেগেছে, কিছু খেতে দাও। এখন থেকে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আপনারা কারা ভাই? কতটুকু মাংস দেব বলুন? আমরা ফুড ইন্সপেক্টর ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমাদের কাছে খবর এসেছে আপনার দোকানে পচা মাংস বিক্রি হয়। না না ভাই, আপনারা এগুলো কি বলছেন? আমি এরকম কাজ করব কেন? এটা আমরা বুঝে নেব। এই মুহূর্তে আপনার মাংসের ওপর একটা কেমিক্যাল দেব। যদি আপনার মাংস ভালো হয় তাহলে সেটি কোনো রকম বিক্রিয়া করবে না, আর যদি খারাপ হয় তাহলে নীল বর্ণ ধারণ করবে। আপনি তো বলছিলেন আপনি পচা মাংস বিক্রি করেন না, এখানে প্রমাণ তো অন্য কিছু বলছে। এই বাজারের মানুষকে পচা মাংস বিক্রি করার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। আরে কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ? বেলা কত হলো সে খেয়াল কি আছে তোমার? কি হয়েছে গো বউ? সকাল সকাল এত জ্বালাচ্ছ কেন? একটু শান্তিতে ঘুমোতে দেবে না নাকি? তো শুধু কি ঘুমালেই চলবে? বাজারে গিয়ে বাজার হাট করতে হবে না? বাজার করবে কখন, আর আমি রান্নাই বা করব কখন? কেন গো বউ? কালকেই তো ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলাম। আজকে সকাল হতে না হতেই সব বাজার কি শেষ হয়ে গেল নাকি? কি আর বলবো তোমাকে, ওইটুকু বাজারে কি একদিন যায়? ওইটুকু বাজার মানে? আমি যে বাজার করে এনেছি তাতে 5-6 দিন যাওয়ার কথা। আমি এত কিছু বুঝি না। ঘরের সব কাঁচা বাজার শেষ হয়ে গেছে, তুমি গিয়ে কিছু মাংস আর সাথে কিছু কাঁচা তরি তরকারি কিনে নিয়ে আসো। তোমাকে নিয়ে না আমি আর পারছি না। দাও আমাকে বাজারের ব্যাগটা দাও। এই নাও ব্যাগ। মাসুম ভাই, মাছ কত করে কেজি? 250 টাকা কেজি রাখবো ভাই, কোনটা দেবো বলো? সব থেকে বড়টা ওজন করে দাও আমাকে। এই নাও ভাই, 6 কেজি ওজন হয়েছে। এই নাও টাকা। ভাই মাছটা নিয়ে যাও, খাওয়ার পরে ঠিক আমার কথা মনে পড়বে তোমার। মাছটা আমাদের বিলে আজকে সকাল সকাল ধরেছি। যাক ভাই, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের বিলের একটা বড় মাছ খাবো, আজকে অবশেষে পেলাম। আচ্ছা দাদা, পূরণ করো তোমার শখ। শখ পূরণ করা তো ভালো। আয়শা, ও আয়শা, কোথায় গেলে তুমি? এইদিকে একবার আসো, এসে দেখে যাও কত বাজার করে নিয়ে এসেছি। ও মা, কত বড় মাছ, সবজি, এত বাজার! এই তুমি তো একেবারে জমিদারি বাজার করেছো গো। হ্যাঁ গো আয়শা, আমি সামান্য কৃষক,
কিন্তু তোমার জন্য এই জমিদারের মতো বাজার করতে হয় আমার। আচ্ছা, এই নাও রান্না বসাও দেখি। অনেকদিন ধরে বিলের একটা বড় মাছ খুঁজছিলাম, আজকে পেয়েছি। তুমি রান্না করো, ততক্ষণে আমি মাঠে গিয়ে ক্ষেতটাকে একটু দেখে আসি। লোকে বলে আগাছার বার বেশি। না, লোকে তো কথাটা মন্দ বলে না, আসলে আগাছার বার বেশি। কিরে ভাই, কি করো এখানে বসে? সাঁতার কাটছি ভাই, দেখছো না তুমি? কই, আমি তো দেখছি তুমি আগাছা পরিষ্কার করছো। তো যখন দেখতেই পারছো তো জিজ্ঞাসা করার কি আছে? কি ব্যাপার ভাই, বউয়ের সঙ্গে ঝগড়া করেছো নাকি? এত রেগে আছো কেন? আরে ভাই, সে কথা বলিস না। আমার বউটা বড্ড রান্না পাগল। আমি ব্যাগ ভর্তি বাজার করে আনি আর সে একদিনে সব রান্না করে সাবার করে দেয়। বলছো কি ভাই? মেয়ে মানুষ, সংসারে একটু হিসেব কিতেব করে না চললে তো সংসার উজায় না। সেই কথা আমার বউটাকে কে বোঝাবে বল? সারাদিন খেটে যা রোজগার করি তা বাজার করেই তো শেষ হয়ে যায়। বলছো কি ভাই, এরকম চলতে থাকলে তো তুমি পথে বসে যাবে। মাঠে কাজকর্ম বাদ দিয়ে ঘরে গিয়ে বউকে বোঝাও। আমি চলি গো ভাই, অনেক কাজ পড়ে আছে। আয়শা, কই গো আয়শা? কোথায় গেলে? এদিকে একটু এসে শুনে যাও। হ্যাঁ গো, আসছি, একটু দাঁড়াও। কি ব্যাপার, তুমি ঘরে না এসে বারান্দায় বসে এরকম ডাকাডাকি করছো কেন? ঘরে যাব না। যা গরম পড়েছে তাতে করে শান্তিতে এক মুহূর্ত থাকার কোনো উপায় আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, তোমার ঘরে যেতে হবে না। তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, অনেক ক্ষুধা লেগেছে। এই নাও গো, খেয়ে নাও। হ্যাঁ, এগুলো কি? এত পদের তরকারি করেছো কেন? এত পদ আর কোথায়, এই একটু মাছ ভর্তা, মাছ ভাজা, মাছ ভুনা, মাছের ঝাল আর একটু মাছের সাথে সবজি দিয়ে রান্না করেছি। কি বলো, এগুলো কম হয়ে গেছে নাকি? এগুলো কম নয় তো কি, বেশি হলো নাকি? তুমি কি জানো না, রান্না করতে আমার খুব ভালো লাগে। রান্না করতে ভালো লাগে তাই বলে তুমি এত বড় মাছ এক বেলায় রান্না করে শেষ করে ফেলবে? আমি তো ঠিক করে রান্নাই করতে পারলাম না, আরো অনেকগুলো পদ করব ভেবেছিলাম, কিন্তু এই কয়টা পদ করতে গিয়ে তো সব মাছ শেষ হয়ে গেল। এই, তুমি না কাল একটা কাজ করবে, তুমি যখন কালকে বাজারে যাবে তখন বাজার থেকে না এরকম বড় দেখে 3টা মাছ নিয়ে আসবে। কি 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 বললে? একটা দুটো নয়, পুরো 3টা? এই, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? মাথায় কি গোবর ঠাসা নাকি? চাষার ঘরের বউ হয়ে এত খরচ কেন করাও আমাকে দিয়ে? কি, তুমি আমাকে এত কথা বললে? আমার বুদ্ধি নেই, আমার মাথায় গোবর ঠাসা? তা নয় তো কি? মাথায় গোবর ঠাসা না থাকলে কি কেউ একদিনে এত পদ রান্না করে? আমি কি অন্য বাড়ির 4টে বউয়ের মতো তোমার কাছে দামি গয়না চাই, নাকি অনেক টাকা পয়সা চাই? কোনোদিন তো একটা ভালো শাড়িও দাও না আমাকে, আর আজ একটু বেশি পদ রান্না করেছি বলে তুমি আমাকে এত কথা শোনালে? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এত ঢং করে আর কান্না করতে হবে না। এই ঢঙের কান্না বন্ধ করো দেখি। না না, অনেক হয়েছে, আমি আর তোমার সাথে এই বাড়িতে থাকতে চাই না। এই আমি চললাম, আমি আমার বাপের বাড়িতে, তুমি থাকো এখানে পড়ে। আরে আরে, বউ বউ, কোথায় যাচ্ছ? তুমি যেও না, যেও না। আমি তো রাগের মাথায় বলেছি এসব। আরে যা, আয়শা তো দেখি সত্যি সত্যি চলে গেল। এখন আমি কি করি? আনতে যাব নাকি? না না, এখন আনতে গেলে ওর রান্না করার ভূত নামবে না মাথা থেকে। তার থেকে ভালো ও কিছুদিন থাক ওই বাড়িতে, তাহলে যদি ওর একটু শিক্ষা হয়।
কি ব্যাপার আয়েশা, তোর কি আবার জামাই বাবুর সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? এইভাবে চলে আসলি যে? হ্যাঁ মা, অনেক হয়েছে। আমি ওই বাসা থেকে চলে এসেছি। আমি আর ওই বাসায় যেতে চাই না। এইটা কোনো কথা হলো নাকি? কেন যাবি না তুই ওই বাড়িতে? কি হয়েছে আমাকে বলবি তো? কি আর হবে, তেমন কিছু হয়নি। আমি ওই বাড়িতে যাব না বাস। আরে মা, যাবি না তো বুঝলাম, কিন্তু কেন যাবি না সেটা তো বলবি। তোমার জামাই আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে, তাই আমি আর ওই বাসাতে যেতে চাই না। আমি তো আর 5টা মেয়ের মতো না যে ওর কাছ থেকে আমি দামি গয়না টাকা পয়সা চাই। আমি তো এগুলো কিছুই চাই না, তারপরেও সে আমার সাথে এরকম ব্যবহার করে। গয়নাগাটি কাপড় চোপড় কিছুই চাস না? তাহলে কি নিয়ে তোদের ঝগড়া হয়েছে আমাকে বল দেখি মা। বাবা, তুমি তো জানো ছোট থেকে আমি রান্না করতে ভালোবাসি, তাই আমি একটু বেশি পদের রান্না করেছি। এটাই তার সহ্য হয় না। আরে মা, এ কথা নয়। তোর স্বামী তো একটা চাষি, কত টাকাই বা রোজগার করেও। তুই মনে হয় একটু বেশি খরচ করে ফেলেছিস মা। আর জামাই কিপটে কিনা আমি তোর বাসায় গিয়েই বুঝতে পারবো। চল দেখি মা আমার সাথে। আরে বাবা, আপনি কখন আসলেন? এই তো বাবা, মাত্রই আসলাম। তোমাদের মধ্যে কি হয়েছে গো? আপনার মেয়ে 1 সপ্তাহের বাজার একদিনে রান্না করে শেষ করে ফেলে। আমার মেয়েটা একটু রান্না পাগল আছে বটে। তো তোমার চাষ কেমন চলছে বাবা? না বাবা, চাষে আর আগের মতো টাকা হয় না। আমি তোমাকে একটা বুদ্ধি দেই, এই চাষ করা ছেড়ে দিয়ে বাজারে একটা হোটেল করো। আমার মেয়ের রান্না লোকে একবার খেলে বারবার খেতে চাইবে। হ্যাঁ, তা আপনি মন্দ বলেননি। ওই ভোলা বেটার হোটেলের পাশে একটা হোটেল দেব, তাহলে আপনার মেয়ের রান্নার শখও পূরণ হবে আর আমার ব্যবসাও হবে। ঠিক আছে বাবা, কাজে লেগে পড়ো। হ্যাঁ বাবা, যাই। কই গো আয়েশা, কোথায় গেলে তুমি? হ্যাঁ বলো, তুমি এত রোদের মধ্যে বাইরে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি বসছি। যাও তো, একটু ঠান্ডা পানি নিয়ে আসো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি আসছি। রোদের কি তাপ, শরীর পুরো ঝলসে যাচ্ছে। আহ, কি শান্তি! এত ঠান্ডা পানি কোথায় পেলে তুমি? পানি গরম হয়ে যাচ্ছিল, এজন্যই তো ঘরের মাটির কলসিটাতে পানি ভরে রেখেছি। তোমার মাথায় তো চমৎকার বুদ্ধি, আমার মাথায় তো আসেনি। মাটির পাত্রে পানি অনেক সময় পর্যন্ত ঠান্ডা থাকে, তাই তো আমি মাটির কলসটাতে পানি ভরে রেখেছি। পানিটা খেয়ে অনেক তৃপ্তি পেলাম। কই, ছেলেটা কোথায়? ইব্রাহিম গেল কোথায়? ওই সকাল সকাল খেয়ে দিয়ে বের হলো, তারপর তো আর বাড়ি ফিরিনি। বেশি লাই দিও না ছেলেটাকে, একটু মন দিয়ে পড়াশোনা করতে বলো। ঠিক আছে, বলে দেব। আর আমার ছেলে খুব ভালো, আরও এই পরীক্ষায়ও ভালোই করবে। হ্যাঁ হ্যাঁ জানি, ছেলেকে কিছু বললে তো তোমার আবার সহ্য হয় না। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমার আবার অনেক কাজ বাকি আছে। আমি গেলাম। কি গো, তুমি এখনো শুয়ে আছো? আমার না একদম ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না। সারা দিন তো শুধু শুয়ে বসেই কাটাচ্ছি। বাবা, মা আজ রান্না করেনি, আমাকে কালকের বাসি খাবার খাইয়েছে। সে কি কথা!
তোমাকে না আসলে কিছুই বলার নেই। কতবার বলি এসব বিলাসী জীবন যাপন ছাড়ো, দেখবে জীবন কত সুখের হয়, সুস্থ থাকবে তুমি। এই ছাড়ো তো তুমি, তোমাকে আমার কষ্ট বুঝতে হবে না। বাবা, আমরা না কালকে কাকার বাসায় যাব? না না, আমরা কাল যাব না। ওই গ্রামে গিয়ে এত গরমে সবাই তো আমরা সেদ্ধ হয়ে যাব। আর তাছাড়া তো তোমার কাকার বাড়িতে কোনো এসিও নেই, আমরা সেখানে গরমে মরেই যাব। আহা, কালকে একবার আমাদের সাথে চলো না, দেখবে এসির কোনো দরকার হবে না। গ্রামের শীতল স্বচ্ছ বাতাসে তোমার একটুও খারাপ লাগবে না। মা, আমি যেতে চাই, আমি যেতে চাই কাকার বাড়িতে। অনেক দিন ধরে আমি আমার কাকার বাড়িতে যাই না, আমি যেতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর আর কান্না করতে হবে না। আমি কাল তোমাদের দুজনের সাথেই গ্রামে যাব। ভালো করে মুরগিগুলোকে খাবার দাও, কালকেই তো নাজিম আসছে। সত্যি বাবা, কাকা আসছে? কাকি আর টুনি ওরাও আসছে? হ্যাঁ রে, ওরা কালকেই আসছে গ্রামে ঘুরতে, 2-4 দিন থাকবে। হ্যাঁ বুঝলাম। তো হঠাৎ কি করে গ্রামের কথা মনে পড়লো তাদের? তাও আবার আমাদের মতো গরিবের বাড়িতে। বড় লোকের বেটি তো আবার এসি ছাড়া থাকতে পারে না। আহ, ছাড়ো তো এসব কথা। শোনো, ওরা যেন এসে সব সময় হাসি খুশি থাকে, কোনো কিছুতে যেন ওরা কোনো অভিযোগ করতে না পারে। আর বাবা ইব্রাহিম, শোনো, তুমি গিয়ে পাশের পুকুরটা থেকে বড় দেখে কয়েকটা তেলাপিয়া ধরে আনো, তোমার কাকুরা এসে খাবে। আর আয়েশা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, দেখি কোনো ভালো সবজি পাই কিনা। ভাইয়ের জন্য দরদ। কিরে, চলে এসেছিস তোরা? কোনো অসুবিধা হয়নি তো? না না ভাই, কোনো অসুবিধা হয়নি। এখন কি তোমরা এখানেই দাঁড়িয়ে গল্প করবে নাকি ভেতরেও আসবে? ও, অনেকদিন পর তো আমার টুনিমা এখানে আসলো। তো কেমন আছে আমার টুনিমা? কোনো কথা বলছে না যে? আসলে ও নতুন জায়গায় আসলে একটু কম কথাই বলে, আর না হলে তো ওর দুষ্টুমিতে আমরা অস্থির থাকি। আচ্ছা আচ্ছা, সবার অনেক কথা হয়েছে। এখন এই রোদে দাঁড়িয়ে ঘামানোর চাইতে ভালো সবাই ভেতরে আসো। এই দেখো, চারপাশে ক্ষেত খামার, কত সতেজ বাতাস, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গো। এই বাতাস কি তুমি তোমার এসির মধ্যে পাবে বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখানে আসার পর থেকেই এই গ্রামের বাতাসটা খুব সতেজ মনে হচ্ছে। মনে হচ্ছে না যে আমি এসি ছাড়া আছি। আচ্ছা বলো তো, এই যে পুকুরের মাছ খেলে, তাতে স্বাদ কেমন ছিল? হ্যাঁ, খুব স্বাদ লেগেছে। আমি তো পেট ভরে খেয়েছি। মুরগির মাংসটাও অনেক মজা ছিল। হ্যাঁ, শহরের কোনো মাছ মুরগি খেয়ে কি এমন শান্তি পেয়েছো কখনো? না, তা অবশ্য পাইনি। এজন্যই তো বলছি, প্রকৃতির সব কিছুই সুন্দর। এই যে দেখো, ভাই আর ভাবি গ্রামে থাকে, দেখো তারা কত সুস্থ সবল, কত হাসি খুশি থাকে তারা। সত্যি আমারও না এখন আফসোস হচ্ছে, যদি আমি গ্রামে থাকতে পারতাম। আর কিছু লাগবে তোমাদের? না ভাবি, আর কিছুই লাগবে না। কিন্তু আগে বলো তো, এত ঠান্ডা পানি তুমি কোথায় থেকে নিয়ে আসলে? হ্যাঁ আপা, একটু বলো না। ফ্রিজের ঠান্ডা পানি খেয়েও তো এত তৃপ্তি পাওয়া যায় না। আমাদের কলের জল মাটির কলসিতে রেখে দিলেই এরকম শীতল থাকে সব সময়। বাহ, তাহলে আর ফ্রিজের কি দরকার, তাই না বলো? তোমরা কথা বলো, আমি একটু আসছি। ভাই, ভাবছিলাম একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, বল, কি বলবি?
আমি আর শহরে থাকতে চাই না। ভাবছিলাম এই গ্রামে কিছু একটা করব আর তোমাদের সাথেই থাকবো। কিন্তু তোমার বউ মেয়ে এরা কি গ্রামে থাকতে পারবে? আমি বলেছি আপা, এখন থেকে আমি এই গ্রামেই থাকব। আমি সম্পদের ঘোরে অন্ধকারের মধ্যে ছিলাম। গ্রামে না আসলে ধনী গরিবের এত ঐশ্বর্যের মধ্যেও যে এত পার্থক্য থাকে তা জানতে পারতাম না। ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যাই নাই। বুঝলি না জি, আল্লাহ তাআলা ধনী গরিব সকলকে একই চোখে দেখে। তাই তো ধনীরা টাকা খরচ করে এসির বাতাস খায়, আর গরিবেরা বিধাতার দেয়া স্নিগ্ধ শীতল হাওয়া খায়। সত্যি ভাই, সুস্থভাবে বাঁচতে চাইলে এই গরমে এসি না, প্রকৃতির নির্মল বাতাসই দরকার। তার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে আমাদের।